কিন্তু রফিক এখন ভাই, কিন্তু তুষার কোনো ভারতের সুযোগ নেই। সাথে যদি কোনোভাবে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ধরুন এখন তো এই ভিসা বন্ধ হয়েছে, যদি আগামীকাল বা পরশু বা আগামী সপ্তাহে যদি এমন হয় যে ভারত তার রাষ্ট্রদূতকে তুলে নিয়ে গেল, বাংলাদেশ তার রাষ্ট্রদূতদের বাংলাদেশে ফেরত নিয়ে আসলো, দু দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল, সেক্ষেত্রে বাংলাদেশ কতটা লাভবান হবে নাকি ক্ষতির সম্মুখীন হতে পারে, কি কি মনে হয় আপনার? এরকম ঘটনা আসলে এখন যে ধরনের সিচুয়েশন হচ্ছে, আমরা যেহেতু 4-5 মাস আগে থেকে এভাবে কথা বলতেছি যে এইগুলি যাতে না বলার জন্য, আমাদের দেশের নেতৃবৃন্দ যারা আছে এই ধরনের না বলার জন্য, বা সরকারেও আমাদের দৃষ্টি যদি পড়ে, তারা যেন এই ব্যাপারে একটু উদ্যোগ নেয় যে এই কাজগুলি যাতে না হয়। কিন্তু এই যেগুলো হয় না, দিনকে দিন কিন্তু মানে এই অবস্থা কিন্তু খারাপের দিকে গেছে। কূটনৈতিক এখন আজকে যে ভারতীয় কূটনীতিকের যে ব্যাপারটা আসছে, সম্পর্কটা এখন একদম মানে তলানিতে চলে গেছে। আর যে কথাটা বলতেছেন যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার ব্যাপারটা, এখন যা যতটুকুই এই এই আমরা যা দেখলাম আর কি, এতে গিয়া হয়ে যেতে পারে, অস্বাভাবিক কিছু না। আপনি ফালাই দিতে পারবেন না, আপনি ফালাইতে পারবেন না, কারণ এই যে ঘটনাটা যে আমরা এই পর্যন্ত বিশ্লেষণ করতে করতে এই পর্যন্ত যা আসলাম আর যা দেখলাম, তাতে গিয়ে হয়ে যাওয়ার অস্বাভাবিক কিছু না। এবং এইটা যদি ঘটে, দেখেন আমাদের অনেক ইউরোপিয়ান কান্ট্রি আমাদের বাংলাদেশের দূতাবাস নাই, এটা ইন্ডিয়াতে এসে দূতাবাস। এই ইন্ডিয়ান আমাদের দেশের ছেলেরা যখন লেখাপড়া করার জন্য ওই দেশগুলি যেতে চায়, তখন ওরা কি ইন্ডিয়াতে গিয়ে ওই দূতাবাসের সাথে যোগাযোগ করে পরে ইয়ে পায়। যেমন আমরা পর্তুগাল আজকে শুনলাম, পর্তুগালে কিন্তু বাংলাদেশের দূতাবাস নেই, অর্থাৎ পর্তুগালে অনেক লোক কিন্তু আমাদের দেশ থেকে যায়, অনেক স্টুডেন্ট যায় লেখাপড়া করার জন্য। এখন এই এটা কিন্তু, কারণ যেহেতু ভারত বিষয় দিচ্ছে না, ভারত যেতে পারছেন না, তার মানে যারা এই প্রস্তুতি নিছিল পর্তুগাল লেখাপড়া করা, এরকম অনেক কান্ট্রি আছে যাদের আপনার বিশ্বাস সেন্টার বাংলাদেশে নাই, যেটা ভারতে আছে। যে আমাদের প্রধান উপদেষ্টা বলছিল না যে আমরা ওই ইউরোপীয় ইউনিয়নের সাথে কথা বলছি, সবার সাথে সব কূটনীতিক ইয়া করবে, বাংলাদেশে নিয়ে আসবে, ওইখানে আর ইন্ডিয়াতে যেতেও পারবে না, দেওয়ার দরকার লাগবে না। দেখেন মনে আছে কথাটা, কিন্তু তাহলে এটা কিন্তু আমাদের কথা না, এটা কিন্তু উনি কিন্তু প্রকাশ করছে কিন্তু যে আমাদের ইউরোপ বলে অন্যান্য অনেক কান্ট্রি আছে। শেষ পর্যন্ত কয়টা আসলো বাংলাদেশে? কয়টা আছে মানে আরো নষ্ট হচ্ছে এখন। এখন যেহেতু আমি যে সবসময় বলি না যে ভারতের যে যারা যারা পলিটিক্স করে, এরা একটা কথা ভারতীয় সাংবাদিকরা কিন্তু বলে, দেখেন কি বলে, আসলে ওদের কথাগুলি মিলে আমাদের সাথে। এই জন্য তো আমাদেরকে বাঙালি অনেক লোক আছে, আমাদের দেশের লোক আছে, আমাদেরকে ভারতের দালাল বলে। তারা বলে যে ভারত কিন্তু কোনো কিছু বইলে করে না, কিন্তু ওরা করার পরে প্রমাণ হয় যে ভারত করছে, বা বড় বলে যে আমরা এই কাজটা করছি। এরা এমন এমন কাজ করবে যেটা হলো বাংলাদেশের জন্য সামনে অনেক বিপদ হয়ে যায়, ভারত যদি কোনো কারণে এই ঘটনা না করুক। কিন্তু আজকে কিন্তু ওরকম সিচুয়েশন হচ্ছে, কিন্তু কূটনৈতিক যে সম্পর্কের যে তলানিতে চলে গেছে, এটা কিন্তু আমাদের যারা সাংবাদিক আছে, বড় বড় এরাই অস্বীকার করতেছে। এবং ভারতীয় যারা সাংবাদিক বিশ্লেষণ আমরা শুনি, আগে যারা ওই বিশ্লেষণের মধ্যে আসতো বা আমাদের দেশের বিভিন্ন চ্যানেলে আসতো, তারাই কিন্তু এখন বলতেছে না, এখন এই মুহূর্তে একদম শূন্যের কোটায় চলে গেছে। এই ক্ষেত্রে যদি কূটনীতিক যদি এই মুহূর্তে আর যদি না বাড়ে, আমাদের যেহেতু ভারতে বিক্ষোভ হচ্ছে, আমাদের দেশে নতুন করে যদি এরকম কোনো বিক্ষোভ বা ওই ধরনের কোনো প্রতিক্রিয়া না হয়, সেই ক্ষেত্রে হয়তো বা আস্তে আস্তে স্তীমিত হয়ে যাবে। আমাদের দুই দেশ যদি যোগাযোগ করে যে এইটা যা হয়েছে না হয়েছে বলবো, যে সেই ক্ষেত্রে আপনার এটা স্তীমিত হয়ে যেতে। আর যদি এরকম উগ্রতা ছড়ায়, এখন এই যে সম্পর্ক, এই যে সম্পর্কটা যদি কোনো কারণে যদি আল্লাহ না করুক, মনে করেন এই ধরনের সম্পর্ক ছিন্ন করার ব্যাপারটা না আসে, হ্যাঁ বললাম না, ভারত কিন্তু এত সহজে এই কোনো কাজ করে না। ওরা অনেক, আমরা দেখে প্রথম থেকে বলতেছি যে ভারত তো আসলে আমরা প্রতিক্রিয়া জানাবে, আমরা কিন্তু বলার পর অনেকদিন পরে ভারত হঠাৎ করে প্রতিক্রিয়া জানানো শুরু করলো। আমরা 6 বার আমাদের দেশে 6 বার রাষ্ট্রদূতকে ওদের রাষ্ট্রদূতকে ডাকাইছে, আর ওরা ডাকাইছে একবার ডাকাইছে, বুঝে তারা কতখানি আপনার ইয়ানে কাজ করে, ঠান্ডা মাথায় কাজ করছে। এমন কিছু যদি ঘটনা ঘটে, যদি সম্পর্ক ছিন্ন করে, দেখবেন আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা আরো সর্বনাশ হয়ে যাবে। কারণ এই জিনিসটা নিয়ে তারা ওই যে ভিডিওগুলি আছে না,
আমি বারবার বলতেছি না, ভিডিওগুলি যে ফুটেজগুলি নিয়ে ওরা যে ওদের যে বন্ধু ইউরোপীয় ইউনিয়ন, আপনি যতই মনে করেন না কেন ইউরোপীয় আপনার বাংলাদেশের বন্ধু, নো নো, এই ভারতের বড় বন্ধু হলো ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রি ভারতের বন্ধু। আপনি মনে করেন আপনি মুসলিম কান্ট্রি, এই জন্য সৌদি আরব আপনার পক্ষে কথা বলবেন না, দেখবেন আপনি ভারতের পক্ষে কথা বলতেছেন, কারণ ভারত এভিডেন্স দিবে, বুঝছেন, যে এই ফুটেজ গুলি আপনারা বলেন, তুমি বলো দোস্ত, তুমি বলো, তুমি বন্ধু, যে তুমি দেশে তাদের মতো, বলেন, তুমি মুসলিম ভাই তাদের। ভারত যেমন অনেক বড় একজন আরেকটা জিনিস হলো ক্রেতা, দেখেন, ঠিক তেমনি অনেক বড় একজন বিক্রেতা। তো আচ্ছা স্বাভাবিকভাবে শুনে আরেকটা জিনিস হলো, হ্যাঁ, আপনি আসছেন, হ্যাঁ, ভারত যে পর্যন্ত যে পরিমাণ তেল আনে সৌদি আরব ও অন্যান্য কান্ট্রি থেকে, বাংলাদেশ কি এক কোণ আনতে পারবে, এক তিল পরিমাণ আনতে পারবে? সেই ক্ষেত্রে আপনাকে সেই সুযোগ দিবে? তাহলে সৌদি আরব ভারতের কথা শুনবে না? সেটাই তো বলছিলাম, সেটাই তো এটা আমার আমাদের দেশের ধারণা মানুষ যেটা, বুঝতে সেটা চেষ্টা হচ্ছে করুন তো। ভারত আরেকটা জিনিস হলো অনেক দেখেন, বড় একজন ক্রেতা। আচ্ছা আরেকটা জিনিস বলেন, ভারত কিন্তু আরেকটা এভিডেন্স দিবে যে আমার দেশে 30 কোটি মুসলমান বাস করে, সৌদি আরব তো 30 কোটি মুসলমান নাই ভাই। তাহলে ওই ওই ভারতীয় যে মুসলমান আছে এরা কি ইয়া না, তাদের সরকারের পক্ষে কথা বলবে না? ভারতের যারা ইয়া আছে, মুসলমান কোন ইয়া আছে যারা আছে, এরা কি আমাদের সরকারকে সাপোর্ট করতেছে, বাংলাদেশ সরকারকে সাপোর্ট করতেছে? ওরা তো ওদের সাপোর্ট করতেছে। তা আমাদের দেশের মানুষের বুঝতে চেষ্টা করে না কেন? আমরা কত কোটি মুসলমান আমাদের দেশে? এটা আসলে আমাদের দেশের মানুষকে আমরা দোষ দিতে পারি না, কারণ আমাদের দেশের মানুষকে নিয়ে আমাদের রাজনীতিবিদরা খেলছে। মানুষ এখন শুনে রাজনীতি খেলছে, আমাদের দেশের মানুষকে সচেতন হতে হবে। আমাদের দেশে মানুষকে সচেতন হতে, একটা জিনিস সুন্দর করে মাসুদ ভাই মনে রাখেন, আপনি ভারতের সাথে আমাদের সীমানা কোনোদিন চেঞ্জ করার কোনো সুযোগ নাই, কোনোদিনই সুযোগ নেই। আর আপনি যদি নতুন করে পূর্ব পাকিস্তান হয়ে যেতে পারেন, তা হইতে পারেন আপনার, তারও তো ভারতের কিছু আসে যায় না, কিন্তু ক্ষতি হবে কার? আপনাদের, আমাদের ক্ষতি হবে, বাংলাদেশের মানুষের ক্ষতি হবে। পূর্ব পাকিস্তান হইতে পারবেন, আবার নতুন করে পূর্ব পাকিস্তান হইতে পারবেন, কিন্তু ভারতের সাথে সীমানা কি চেঞ্জ করতে পারবেন? ভারত ওই আপনার ভারত পাকিস্তানের অনেক বড় সীমান্ত তারা টেকেল দিয়ে চলতেছে, কিন্তু অনেক বড় সীমান্ত, তার নতুন করে একটা সীমান্ত টেকেল দিবে, এতে কি সমস্যা কি? আপনি কি শুনছেন ভারতের 1 ইঞ্চি জায়গা এই পাকিস্তানে দখল করতে পারছে? শুনছেন আপনি? পারে নাই। তাহলে এই দিক দিয়ে এসে কি করে ওরা করতে পারে কি? ওই আমাদের দেশের ওই লোকদেরকে সন্ত্রাসী কার্যক্রম উদ্বুদ্ধ করতে পারবে, যেখানে না বলেন না। সমস্যা হলো টুকটাক সমস্যা শুরু হয়েছে, মতবিরোধ, সমস্যা মানে মতবিরোধ শুরু হয়েছে। এখানে কোনো আমাদের দেশের কোনো সম্পদ নেয় নাই, আমরা ভারতের কোনো সম্পদ নেয় নাই, ব্যবসা বাণিজ্য ঠিক মতো চলতেছে, এই চাল আনতেছেন, ডাল আনতেছেন, পেঁয়াজ আনতেছেন, সবই চলতেছে, শুধু মুখের যে মুখটা দিয়া ওই যে মানুষকে বোকা বানানোর জন্য আমাদের কিছু মানে ওদের চর হিসাবে আমি মনে করি ওরা হলো পাকিস্তানি চর। না হয় পাকিস্তানকে থেকে কিভাবে বলে যে ভারত যদি বাংলাদেশের উপর কোনো ইয়ে করে তাহলে আমরা মিসাইল ছুড়বো ভারতে। ওই বেটা, তোরা তো মিসাইল ছুড়বে, কিছুদিন আগে যদি আপনার সারা ভারত পাকিস্তান জুড়ে অনেক এয়ার স্ট্রাইক চালাইছে, মিসাইল মারছে, করাচি বন্দর পর্যন্ত, তোর কি করছিস পাকিস্তানিরা? বাংলাদেশের মানুষ এগুলো বুঝতে হবে এবং আমাদের দেশের প্রতিবাদ করেছিল। এবং আমাদের সবচেয়ে দুঃখ যে আমাদের যে পেপার গুলি আছে না, আর পেপার তো বাংলাদেশের জিনিসই বলে না, বা এই বর্তমানে যে পেপার চলতেছে এই পেপার তো বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলে না। এই বাংলাদেশের পেপার গুলি যে তোদের, ওরা তো বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলে না, ওরা তো দেখি ওরা যা বলে পাকিস্তানের পক্ষে কথা বলে, পাকিস্তানের স্বার্থ নিয়ে কথা বলে। তাহলে ওই দেশে কি বলেন আপনি? আমাদের দেশের পেপার পত্রিকা আমাদের বেশিরভাগ মিডিয়াই তো দখলে চলে গেছে ওদের। চলে যায়, আপনাকে অপেক্ষা করে এখন প্রথম আলো টেলিভিশনটা যা একটু ছিল ওদেরকেও জ্বালিয়ে দিয়েছে। একটা জিনিস ভাই, একটা জিনিস আমাদের মতো হতে হবে, আমাদের মতো মানে আমরা যেমন ভারত বিরোধী কথা বলি তোরাও বলতে হবে, নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। এখন এটা চিন্তা করে না যে আসলে কোথায় আমরা, শুনেন একটা কথা বারবারই বলতেছি, ভারতের সাথে আমাদের সীমানাটা কোনোদিনই চেঞ্জ করতে পারবেন না, এইভাবে থাকতে হবে। হয় আপনি পূর্ব পাকিস্তান হয়ে যেতে পারবেন, আপনি তো চলে যাওয়ার সুযোগ নাই। তো পূর্ব পাকিস্তান যদি হইতে চান হন, তা ডিক্লেয়ার করে দেন যে পূর্ব পাকিস্তান, আমরা পাকিস্তানের অংশ হয়ে গেলাম গা। তো ভারত নতুন করে চিন্তা করবে, ওই মানুষ যে আমাদের জীবন দিল সেটার কি হবে?
আরে ভাই এই 30 লাখ জীবন কে বলছে 30 লাখ, ওরা তো স্বীকার করে না, ওরা তো বলছে 3,02,000 বলে 2,000 3,000 মরছে, ওরা তো স্বীকার করে না ওরা। এখন আমাদের দেশের মানুষ এটাকে মূল্যায়ন কিভাবে করবে? আমাদের দেশের মানুষ, আমাদের দেশের মানুষ কি শান্তি চায়, উন্নয়ন চায়, ভালো চায় নাকি, সেটা বুঝতে হবে। এখন কিন্তু মানুষ কিছুটা বুঝতে পারতেছে, কিছুটা বলে তখনই, আপনি বলে না এখন মিডিয়াতে বলতেছে, আপনি দেখেন মাহফুজ আনাম সাহেব বলছে যে এখন তো বেঁচে থাকায় আমাদের জন্য কঠিন হয়ে গেছে, অথচ উনি কিন্তু প্রথম বলছিল যে না, উনি যেন বলছিল না আমাদের প্রধান উপদেষ্টা বলছিলেন পদত্যাগ করে চলে যাও, উনি বললো না আপনি যেতে পারবেন না, আপনি আমাদেরকে রেখে চলে যান না, আপনার দেশটাকে ঠিক করে তৈরি যান। মাহফুজ আনাম সাহেব বলছিল কিন্তু, আর উনি এখন বলে কি যে আমরা তখন বেঁচে থাকায় কঠিন হয়ে গেছে। আর কত কিছু দেখবেন। আমাদের দেশের মানুষই কিন্তু এক সময় এগুলি এই যে স্বাধীনতার সময় কিন্তু যুদ্ধের সময় এরকম বিভ্রান্তি আপনার ছড়ানো হয়েছিল। হ্যাঁ, এই দেশের যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা স্বাধীনতার পক্ষের নেতৃবৃন্দ ছিল তাদেরকে আপনার ভারতীয় দালাল বলছিল,